তখন আমার বয়স ২২। আমাদের ফ্ল্যাট তৈরি হচ্ছে। কিছুদিন আমরা একটা বাড়িতে ভাড়া থাকতাম। এক বিধবা মহিলার বাড়ি। একা থাকতেন তিনি। আমাকে খুব ভালোবাসতেন আর বিশ্বাস করতেন। আমার ধারণা আমি দেখতে খুব একটা ভালো না, কিন্তু মেয়েরা বলে আমি নাকি হ্যান্ডসাম। জানি না তারা কি দেখে আমার ভিতর। আমি বাড়িওয়ালিকে মাসিমা ডাকতাম। একদিন আমাকে ডেকে বলল, তমাল, আমার এক বোন থাকে মুর্শিদাবাদে, অনেকদিন তার কাছে যাই না, আমাকে একটু নিয়ে যাবে বাবা? বললাম, যাব মাসিমা। রওনা হলাম তাকে নিয়ে মুর্শিদাবাদ। ট্রেন থেকে নেমে থামলাম লালবাগ মাসিমার বোনের বাড়ি। মাসিমার বোনও বিধবা, তার ২ মেয়ে আছে। কেয়ার বয়স ২০ বছর আর জুথি ১৮ বছরের। মাসিমাকে পেয়ে সবাই খুব খুশি, তার বোন তো বকবক করেই চলেছে। কেয়া আর জুথিও কথা বলছে, কিন্তু আর চোখে আমাকে দেখছে। মাসিমা আলাপ করিয়ে দিল, এর নাম কিংসুক, ডাকনাম তমাল। শুনতে পেলাম জুথি বলছে, তমাল না, মাল। কেয়া কথাটা শুনে মুচকি হেসে জুথিকে বলল, চেঙ্গিস খান। মুখে বলল, হাই তমালদা, ভিতরে আসুন। এইভাবে প্রথম আলাপ শেষ হলো। দুপুরে খাওয়া দাওয়া শেষ হলো। বাড়িটা দোতলা। মাসিমার আর্থ্রাইটিস, তাই নিচে থাকেন। ২ মেয়ে ওপরের ২ ঘরে থাকে। আমাকে কেয়া তার ঘরটা ছেড়ে দিয়ে জুথির রুম শেয়ার করল। মেয়েদের ঘরে একটা মেয়েলি গন্ধও থাকে। আমি রুমে ঢুকে সেটা টের পেলাম। কেমন জানি অনুভূতি হলো। সিঙ্গেল বেড, রিডিং টেবিল, অ্যাটাচ বাথরুম, একটা আলনা, ওয়ার্ড্রপ আর একটা বইয়ের আলমারি। আমি আমার সুটকেস খুলে টাওয়েল আর পায়জামা বের করে বাথরুমে যাব ফ্রেশ হতে। দেরি হয়ে গেছে বলে আগে লাঞ্চ করে নিয়েছি সবাই। এমন সময় কেয়া এসে বলল, আপনারা আসবেন আগে জানতাম না, তাই রুমটা ফাঁকা করতে পারিনি, একটু মানিয়ে নেবেন। বললাম, না না, আমার কোনো অসুবিধা হবে না। সন্ধেবেলা জুথি এসে বলল, চলুন তমালদা, বেরিয়ে আসি। হাঁটতে হাঁটতে হাজারদুয়ারির দিকে গেলাম ২ বোনের সঙ্গে। কেয়া বাঁ পাশে আর জুথি আমার ডান দিকে হাঁটছে। একটু পরে একটা ফাঁকা জায়গা এলো। জায়গাটা অন্ধকার, আবছা আলো রয়েছে। অন্ধকারের সুযোগে জুথি আমার ডান হাতটা ধরল। আমার অস্বস্তি বোধ হওয়ায় ও টের পেলেও তবুও হাত ছাড়ল না। কেয়া বলল, তমালদার গার্লফ্রেন্ড কটা? বললাম, নেই। শুনে ২ বোনই হেসে উঠল। বলল, বিশ্বাস করি না। এই রকম কথা বলতে বলতে হেঁটে চলেছি। কিছুক্ষণ ঘুরে বাড়ি ফিরলাম। নিচে বসে সবাই চা খাচ্ছি। কেয়া বলল, আমি ফ্রেশ হয়ে আসি, বলে চলে গেল। আমরা গল্প করতে থাকলাম। কেয়া ফিরল প্রায় ১ ঘন্টা পর। হেসে বললাম, বাথরুমে ঘুমিয়ে পড়েছিলে নাকি? ও কিছু বলল না, শুধু হাসছে, কিন্তু ওর চোখ মুখ কেমন জানি লাল হয়ে আছে, খুব ফ্রেশও লাগছে না। আরও কিছুক্ষণ গল্প করার পর আমি উঠলাম রুমে গিয়ে ফ্রেশ হব বলে। রুমে ঢুকে একটা মেয়েলি গন্ধও পেলাম। বুঝলাম ফ্রেশ হতে কেয়া এই ঘরেই এসেছিল। বাথরুমে ঢুকে বুঝলাম কথাটা সত্যি। সালবার কামাইজ আর পাশে ছোট পোশাক ঝুলছে। খুব অবাক হলাম, এগুলো তো ধুয়ে রাখার কথা, আর না হলে ও এখানে রাখবে কেন? নিজেকে সামলাতে পারলাম না, কাপড়গুলোতে পর্যবেক্ষণ করতে লাগলাম। দারুণ একটা সুগন্ধ আছে। হঠাৎ কে যেন দরজায় নক করল। এবার কি আপনিও ঘুমিয়ে পড়লেন নাকি? জুথির গলা। বলল, দিদি ওর কাপড় ফেলে গেছে, আমাকে নিতে পাঠিয়েছে। বললাম, আসছি, দাঁড়াও। তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে বাইরে এলাম। দেখি জুথি দাঁড়িয়ে আছে। বেরোতে বলল, কি করছিলেন এতক্ষণ? কাকে ভেবে আদর করছিলেন? কান গরম হয়ে গেল। বললাম, ধুর, কি যে বলো। ও কিছু না বলে কাপড়গুলো নিয়ে চলে গেল। এমন সময় কেয়ার গলা পেলাম। বলল, জুথি, তমালদাকে নিয়ে খেতে আয়, ডিনার রেডি। জুথি চমকে উঠে কাপড় ঠিক করে নিল। মুচকি হেসে বলল, ডাকাত। আমার শুকনো মুখ দেখে বলল, আছেন তো কিছুদিন, সব খাওয়াবো, এখন খেতে চলুন। আমি চোখে মুখে জল দিয়ে খেতে গেলাম নিচে। মাসিমার বোন বলল, কোনো অসুবিধা হচ্ছে না তো বাবা? তোমার মেসমশাই মারা যাওয়ার পর ২ মেয়েকে নিয়ে থাকি, যত্ন আত্তি করতে পারি না। ডাল ভাত পেট ভরে খেও বাবা। মুখে বললাম, না না মাসিমা, কি বলছেন এসব? আপনি এসব নিয়ে ভাববেন মা। খাওয়ার পর হাত ধুচ্ছি। জুথি এলো হাত ধুতে। ফিসফিস করে বলল, ছাদে যান, আমি আসছি। আমি হাত ধুয়ে রুমে এসে সিগার নিয়ে ছাদে এসে ধরলাম। মিনিট ১৫ পর জুথি এলো। জুথি বলল, শুনুন, এখন হবে না, রাত এসো, দরজা খোলা রাখবেন, আমি আসব। আমি বললাম, আচ্ছা, আর জুথি মুচকি হেসে চলে গেল। এরপর আমিও কিছুক্ষণ পর ছাদ থেকে নেমে রুমে গেলাম। এতক্ষণে রুমটা ভালো করে দেখার সুযোগ পেলাম। ঘুরে ঘুরে সব দেখলাম।
হঠাৎ দেখি বইয়ের আলমারি তার একটা পাল্লা একটু খোলা। প্রথম যখন দেখেছিলাম তখন বন্ধ ছিল মনে আছে, কেউ এটা পরে খুলেছে। অনেক ম্যাগাজিন আছে, আর এক পাশে ছোট ছোট পঞ্জিকা সাইজের অনেক বই। একটা বই নিয়ে খুললাম, নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না, সবগুলো গল্পের বই। ওরা এগুলো পড়ে ভাবতেই অবাক হয়ে গেলাম। ভাগ্যকে আর একবার ধন্যবাদ দিলাম, ট্যুরটা জমবে ভালোই। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কেমন বই। আমি ওপরের একটা গল্পের বই নিয়ে পড়তে শুরু করলাম। গল্প পড়তে পড়তে কিছু কাজও সেরে নিলাম। তারপর জুথির জন্য অপেক্ষা করতে লাগলাম। দরজা হালকা খোলা ছিল, আর লাইট অফ করে চুপ অপেক্ষা করছিলাম। কখন ঘুমিয়ে গেছি মনে নেই। হঠাৎ কিছু একটা হাওয়াতে ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি জুথি এসে কিছু করতে চাইছে। আমি একটু অস্বস্তিতে পড়ে গেলাম। বন্ধুরা, ইউটিউবের কড়া নিয়মের কারণে স্বপ্নে যা দেখেছি তা সরাসরি বলা যাচ্ছে না। তোমরা কমেন্টে দেয়া লিংক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো, সেখানে একদম খোলামেলা গল্প দেয়া আছে। সারা রাত কাজ করে সকলে ঘুম ভাঙতে দেরি হলো। 9:30টায় জুথির ডাকে ঘুম ভাঙল। আয় তমালদা, উঠুন, আর কত ঘুমাবেন, দুপুর হয়ে গেল তো। উঠে বসলাম বিছানায়, দেখি জুথি চা আর বিস্কুট নিয়ে এসেছে। আমি ওর হাত থেকে চা নিলাম, সাইড টেবিলে রেখে বাথরুমে গেলাম মুখে চোখে জল দিতে। ফিরে এসে চায়ে চুমুক দিলাম, বললাম, থ্যাঙ্কস জুথি, চাটা খুব দরকার ছিল। জুথি বলল, আজ সারা দিন বাড়িতে কেউ থাকবে না, শুধু আপনি আর আমি। আপনি যা হুকুম করবেন সব করব। আমি চমকে উঠলাম, বাড়িতে কেউ থাকবে না মানে? জুথি বলল, দিদি কলেজ গেছে, ওখান থেকে বন্ধুর জন্মদিনে যাবে, ফিরতে ফিরতে রাত 10টা। মা আর মাসি একটু পরে বহরমপুর যাবে, ছোট মামার বাড়ি, 2 দিন পর ফিরবে। আপনাকেও নিয়ে যেতে চেয়েছিল। আমি বললাম, তমালদা থাক না, ওখানে ও কি করবে? এখানে থাকলে আমাদের পাহারাও দিতে পারবে, মুর্শিদাবাদটাও ঘুরে দেখতে পারবে, তোমরাও নিশ্চিন্তে কদিন ঘুরতে পারবে। তাই রাজি হলো। আমি বললাম, শিয়ালকে মুরগি পাহারায় রেখে যাচ্ছেন? জুথি আর আমি দুজনে হেসে উঠলাম। জুথি বলল, যান, ফ্রেশ হয়ে নিন, ওরা এখনই বেরোবে, ড্রাইভার এসে গেছে। আমি ওকে বলে বাথরুমে ঢুকলাম। 10:30 নাগাদ মাসিমারা রওনা হলো। আমাকে বলে গেল, তোমার ভরসায় রেখে গেলাম ওদের, সাবধানে থেকো। বললাম, চিন্তা করবেন না মাসিমা, নিশ্চিন্তে ঘুরে আসুন, আমি দুজনেরই খেয়াল রাখব। গাড়িটা চলে যেতেই জুথি দরজা বন্ধ করল। সাথে সাথেই কিছু ঘটনা ঘটল। ঘণ্টাখানেক পর দুপুর হয়ে গেছে। দুজনে স্নান করে দুপুরের খাবার খেয়ে নেব। সকাল থেকে লাঞ্চ পর্যন্ত 3 কিস্তিতে কাজ করেছি আমরা। এত কাজ করে দুজনে একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম। তাই লাঞ্চের পর কেয়া ঘরে, মানে যে ঘরে আমার থাকার ব্যবস্থা হয়েছে, সেখানে দুজনে গল্প করছিলাম। কেয়া ফিরতে এখনো অনেক দেরি, কেবলমাত্র 4টে বাজে। কেয়া ফিরবে 10টা নাগাদ। বললাম, একটা কথা জিজ্ঞাসা করব জুথি, রাগ করবে না তো? জুথি বলল, করো, রাগ করব না। বললাম, কতজনের সাথে সময় কাটিয়েছ আমার আগে? জুথি বলল, এটা কি বলবেই হবে? আমি বললাম, না না, তোমার ইচ্ছা হলে নাও বলতে পারো, তবে আমাকে বললে কোনো ক্ষতি নেই। একটু চুপ করে থেকে জুথি বলল, তোমার আগে 4 জনের সাথে সময় কাটিয়েছি। প্রথম সময় কাটিয়েছি আমার প্রাইভেট টিউটরের সাথে, আমাদের বাড়িতে পড়াতে আসতো সে। তারপর দ্বিতীয়বার সময় কাটিয়েছি আমার এক জামাইবাবুর সাথে, তাদের বাড়িতে বেড়াতে গেছিলাম সামার ভ্যাকেশনে। তৃতীয়বার সময় কাটিয়েছি আমার বয়ফ্রেন্ডের সাথে। চতুর্থবার আমার কাজিন, মানে বড় জেঠুর ছেলের সাথে। পঞ্চম হলে তুমি। একটা কথা বলছি, তোমার সাথে থেকে আমার যতটা ভালো লেগেছে, অন্য কারোর সাথে থেকে ততটা ভালো লাগেনি। আমি বললাম, আর কেয়াও সম্ভবত অনেক মানুষের সাথে সময় কাটিয়েছে। জুথি বলল, ও আমার থেকে অনেক এগিয়ে আছে এই বিষয়ে। গল্প করতে করতে রাত হয়ে এলো, আমি আর জুথি ফ্রেশ হয়ে নিলাম। রাত 10টার আগেই কেয়া বাসায় চলে আসলো। ঘরে ঢুকেই আমাকে একটা ইশারা করল। বুঝতে পারলাম কাজের জন্য ডাকছে। আমিও তড়িঘড়ি পরে চলে গেলাম কেয়ার রুমে। এদিকে জুথি নিজের রুমে রেস্ট করছে। বেচারির ওপর দিয়ে অনেক ধকল গেছে। আমি কেয়ার রুমে যেতেই দেখি একটা হালকা নাইটি পরে বসে আছে। অনেক অজানা কিছু দেখা যাচ্ছিল রুমের মধ্যে। ধীরে ধীরে রুমের হাওয়া বদলাতে থাকে। এখানে ঘুরতে এসে আমার ভাগ্য বদলে যায়। একদিনে এত কিছু হয়ে যাবে কোনোদিন ভাবিনি। 40 মিনিট পর কেয়ার আম্মু আমাকে ফোন দিয়ে বলল, আমার 2 মেয়ে কি ভালো আছে বাবা?
আমি বললাম, ওরা অনেক সুখে আছে মাসিমা, আপনারা চিন্তা করবেন না, অনেক যত্নে রেখেছি। আমার কথাগুলো কেয়া শুনছিল আর মুচকি হাসছিল। এভাবে ততদিন সময় কাটতে লাগলো যতদিন না তারা বাড়িতে আসছে।